আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু কমেন্টসে জানাতে হবে যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের ইংরেজির একটা গুরুত্বপূর্ণ মানে টপিক, যে টপিকটা হচ্ছে জিরান্ড পার্টিসিপল। এবং আমরা যদি খেয়াল করি সেই 10 থেকে 45 46তম বিসিএস পর্যন্ত এখানে প্রায় আপনার 25+ পরীক্ষাতে আপনার হচ্ছে এই জেরান্ট এবং পার্টিসিপল পরীক্ষাতে এসেছে। মানে বিসিএস এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, যেহেতু এটা সিলেবাসে উল্লেখিত আছে, মানে সিলেবাসে একদম স্পষ্ট করা আছে। তো আজকে আমরা এই ঝামেলাটা, জেরান্ট পার্টিসিপল আসলে মাঝে মাঝে ঝামেলা হয়, এই জায়গাগুলো আজকে আমরা একটু ক্লিয়ার হবো। প্রথমে আসেন জিরানটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করবো। ভাই, জিরানটা আসলে কি জিনিস? জিরান্ড হচ্ছে কোনো ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করবেন। ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে ওই যে ভার্বটা গঠন হইলো, ওই ভার্বটা আপনার অ্যাকচুয়ালি বলা হয় ভার্বাল নাউন। ভার্বাল, তো ভার্বাল নাউন যখন বলবে তখন সেই ভার্বটা যখন নাউনের কাজ করবে, যদি সেটা নাউনের কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড। সেটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। এখন এইটা নির্ণয় করার ক্ষেত্রে মাত্র 4টা কথা আপনার মাথায় রাখতে হবে ভাই। 4টা কথা যদি আপনি মনে রাখতে পারেন, একদম বিলিভ মি, আপনি অনায়াসে জিরান নির্ণয় করতে পারবেন। আর জিরান বাদে বাকি যা থাকবে পার্টিসিপল। মানে 4টা জায়গায় আপনার জিরান বসতে পারে। কোন কোন জায়গায়? 1 নম্বর লেখেন, বাক্যের সাবজেক্ট হিসাবে জিরান বসতে পারে। সাবজেক্ট হিসাবে জিরান বসতে পারে। 2 নম্বরটা হলো বাক্যের অবজেক্ট হিসাবে জিরান বসতে পারে। 3 নম্বরটা হচ্ছে অবজেক্টের প্রিপজিশন হিসাবে জিরান বসতে পারে। অবজেক্টের প্রিপজিশন শেখাবো আমি, এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল দিব। এক্সাম্পলের মাধ্যমে আমরা সবকিছু সুন্দর করে শিখতে পারবো। আর 4 নম্বর যেটা আমরা পারবো সেটা হচ্ছে, সবাই খেয়াল করেন, সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় এটা বসতে পারে। মানে সাবজেক্ট যদি কমপ্লিমেন্টের মতো গঠন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা সম্ভব যে এটা জিরান্ড হওয়া। এই 4টা কথা একটু লেখা হলে আমাকে একটু জানাবেন যে এল ডি মানে লেখা ডান। তার মানে ভার প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা হচ্ছে আপনার জিরান্ড হবে। এবং এটা 4টা জায়গায় বসতে পারে। একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্টের প্রিপজিশন হিসাবে বসতে পারে এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই সাবজেক্টই তো আমরা চিনি না, আমরা তো অবজেক্টই চিনি না, আমরা তো কমপ্লিমেন্টই চিনি না। তাহলে সেক্ষেত্রে আমি এটা নির্ণয় করবো কিভাবে? তো এইটা জানার জন্য আমরা আবার একটু ব্যাক স্পেসে পড়াশোনা করব। এই না বুঝলে বলবেন ভাই, ইংরেজি কিন্তু খুবই মজা যদি বুঝে বুঝে পড়া যায়। কথা বুঝতে পারছেন? এইটা একটু বুঝে বুঝে পড়তে হলে খুব মজা। তাহলে আমরা জিরান বুঝলাম যে যেটা নাউনের মতো কাজ করবে এবং এটা কয় জায়গায় বসতে পারে? 4 জায়গায় বসতে পারে। আরো একটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি এখানে। সব থেকে মজাদার যে কথাটা সেটা হচ্ছে, এই যে সাবজেক্টের স্থান, অবজেক্টের স্থান, অবজেক্টের প্রিপজিশন স্থান এবং সাবজেক্টের কমপ্লিমেন্ট, পার্টস অফ স্পিচের নাউন, ভাই এই সমস্ত জায়গায় কিন্তু নাউনই বসে। তাহলে সেক্ষেত্রে আপনি এক নাউন নির্ণয় করতে পারলেন, আবার আপনি এই জিরান নির্ণয় করতে পারলেন। এই ক্লাসটা একবার দেখলে কিন্তু হবে না, আমার ক্লাস নেওয়ার পরে ক্লাসটা বরং রেকর্ড দেখবেন, কয়েকবার রেকর্ড দেখবেন। এখন আসেন, এই 4 প্রকার শিখতে গেলে আগে আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট একটু ধারণা নিতে হবে। আচ্ছা, সাবজেক্ট আমরা জানি যে ভার্বকে, ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, বা এক কথায় যে কাজ করে, যে কাজ করে সেই তো আমাদের কর্তা, তাই না? যে কাজ করে সেই কর্তা। সেই কর্তা, যেমন ভার্ব আমি যদি বলি ধরেন সাকিব, সাকিব প্লেস ক্রিকেট, খেয়াল করেন তো ভাই, সাকিব প্লেস ক্রিকেট। আচ্ছা, এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এই যে এখানে ক্রিয়াকে আগে খুঁজে বের করতে হয়, তাহলে খেলা হচ্ছে ক্রিয়া। এখন এই খেলার কাজটা কে করতেছে? ভাই সাকিব করতেছে। তার মানে এই সাকিব হচ্ছে বাক্যের সাবজেক্ট। সাকিব হচ্ছে কি বলেন তো? বাক্যের সাবজেক্ট। সাকিব হচ্ছে বাক্যের সাবজেক্ট। আমি যদি আপনাকে বলি, ধরেন যে সুইমিং, খেয়াল করেন তো, আমি ধরেন বললাম যে সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ, গুড ফর হেলথ। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন না, যে এই যে সুইমিং ইজ এ গুড ফর হেলথ, আমরা জানি যে বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন আর প্রোনাউনই শুধুমাত্র বসতে পারে। তাহলে এই যে ভার্ব আছে এইটা, তাহলে ভার্বের পূর্বে যেটা থাকবে সেটা আমাদের কি হবে বলেন তো? সেটা হয় আমাদের নাউন হবে, না হলে নাও প্রোনাউন হবে। ভাই জি। নাউন হবে না হলে প্রোনাউন হবে। তাহলে এখানে আমাদের কি হয়েছে? নাউন হয়েছে। আর নাউন, আপনি দেখবেন যে ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং সেটা নাউনের মতো যদি কাজ করে তাহলে সেটা জেরান্ড হয়। তার মানে এই সুইমিংটা এখানে কি বলেন তো? এটা জেরান্ড না ভাই? এটা জেরান্ড, সবাই বুঝছেন? সবাই বুঝতে পারছেন জি এটা? ভাই। জি ভাই। আচ্ছা, জি। আমি ধরেন আরো এক্সাম্পল দিলাম, এখান থেকে ধরেন সাবজেক্ট হিসাবে আরো এক্সাম্পল দিতে পারি। স্মোকিং, আমি কিন্তু একটার থেকে একটায় চলে যাব। মানে রিলেশন, এক কথাই ইংরেজি হচ্ছে রিলেটেড এর বিষয়, আপনি যত রিলেটেড করতে পারবেন তত সুবিধা। আর পড়তে হবে, এটা একবার পড়ে রেখে দিলে কিন্তু পারবেন না।
তাহলে একটু বলেন তো ভাই, এখানে যে স্মোকিংটা হবে কি? এটা কি জিরান্ট হবে না পার্টিসিপল হবে? জিরান্ট নাকি পার্টিসিপল এটা? জিরা জিরান্ড ভাইয়া, জিরান্ট হবে। কেন যেগুলো জিরান্ট হবে কাজ ভাই? করা কারণ হয়। এই যে দেখেন ভার্বের পূর্বে বসছে, আর ভার্বের পূর্বে মানে সাবজেক্ট হিসাবে বসছে, এক কথায় সাবজেক্ট হিসাবে বসছে। তাহলে সাবজেক্ট হিসাবে আপনার জিরান বসে, তার মানে স্মোকিংটা হচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত নাউন, তার মানে হচ্ছে আপনার এটা নাউনের কাজ করে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার কি হবে? এটা হচ্ছে আপনার সরাসরি আপনি কি দিবেন? এটা আপনি দিবেন হচ্ছে জিরান্ট। তাহলে আশা করছি আমরা জিরান্টের বিষয় বুঝতে পারছি। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলের অভাব নাই, এক্সাম্পল গুলো লেখেন, এগুলো সব বিগত বিভিন্ন জায়গায় পরীক্ষাতে আসা প্রশ্ন থেকে এগুলো কালেক্ট করা। রানিং ইজ এ, ধরেন বলতেছি রানিং ইজ এ গুড ওয়ে টু এক্সপ্লোর, তাহলে সেক্ষেত্রে এই রানিংটা কি হবে? দেখেন সব একই টাইপের ভাই, যে সাবজেক্ট হিসাবে বসছে, ভার্বের সাবজেক্ট হিসাবে বসছে, তাহলে সাবজেক্ট হিসাবে আপনার কে বসতে পারে? জিরান বসতে পারে। তাহলে জিরান্টের 1 নম্বর কি আমরা বুঝতে পারছি যে বাক্যের সাবজেক্ট হিসাবে সবসময় জিরান বসে। আর যদি এখানে আপনার পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দিত, আপনি সরাসরি বলতেন ভাই রানিংটা হচ্ছে নাউন, এই রানিংটা হচ্ছে নাউন, আর কিছু। ক্লিয়ার? আমরা একটু জানাই দিব ভাইয়াকে যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা। জি ভাইয়া, একটু ভাই না বুঝলে জি বলেন, ভাইয়া বিশেষ করে নতুন ভর্তি হয়েছেন, না বুঝলে বললেন যে ভাই আমি এই জায়গাতে বুঝতে পারি নাই। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এরপরে আসেন ভাই, 2 নম্বর কি বলছিলাম বলেন তো? 2 নম্বর কোথায় বসে জিরান? 2 নম্বর কোথায় বসে? অবজেক্ট হিসেবে। অবজেক্ট Object হিসেবে হিসেবে। বসে। এখন তাহলে তো আপনাকে অবজেক্ট চিনতেই হবে ভাই, অবজেক্ট না চিনলে তো এবার আর পারা যাবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি অবজেক্টটা কিভাবে সহজে চিনতে পারি, একটু চিনাই দেন। দেখেন আমরা কি জানি, অবজেক্ট মানে হচ্ছে এক কথায় ভাই কর্ম। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তার মানে আমরা কারোকে শিখেছিলাম না যে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। তার মানে কি মানে কি, এক কথায় কি এর ইংরেজি হচ্ছে হোয়াট, আর কাকে হচ্ছে হুম, তাই না? তার মানে একটা বাক্যে কিন্তু আপনার 2টা অবজেক্ট থাকতে পারে। তাহলে আপনি কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা পাবেন? বস্তুবাচক। বস্তুবাচক যদি আপনি পান, আবারও বলছি, বস্তুবাচক যদি আপনি পান, তাহলে সেটা আপনার কি হবে বলেন তো? বস্তুবাচক যদি পান তাহলে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। সেটা কি হবে? ডিরেক্ট অবজেক্ট হবে, ডিরেক্ট অবজেক্ট। আর হুম কাকে দিয়ে প্রশ্ন করলে আপনি একটা পাবেন ব্যক্তিবাচক, কাউকে পাবেন। তাহলে ব্যক্তিবাচক যদি পান তাহলে সেটাকে বলবেন ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে সবসময় আপনার টার্গেট থাকবে ভাই, আপনি ক্রিয়াকে খুঁজে বের করবেন। আপনার প্রথম টার্গেটটা হচ্ছে আপনি কাকে খুঁজে বের করবেন? আপনি ক্রিয়াকে খুঁজে বের করবেন। তাহলে ক্রিয়াকে খুঁজে বের করবেন, আপনি কি করবেন? আমি ক্লাসে আছি, পরে ফোন দেন প্লিজ। তাহলে এখানে অবজেক্ট কি হিসাবে বসতে পারে, এবার আপনার কিভাবে হয় খেয়াল করেন এখানে। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা বস্তুবাচক ডিরেক্ট অবজেক্ট পাবো, আর হুম দ্বারা প্রশ্ন করলে আমরা ইনডিরেক্ট অবজেক্টটা পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এক্সাম্পলের সাহায্যে একটু বুঝি। ধরেন আমি আপনাদেরকে বললাম একটা সেন্টেন্স আপনাদেরকে বলতে পারি। সেন্টেন্সটা ধরেন বললাম যে উম, রাকিব, খেয়াল করেন, রাকিব ধরেন গিফটস, রাকিব গিফটস কি দিল? রাকিব গিফটস এ পেন। খেয়াল করেন, রাকিব গিফটস এ পেন। রাকিব গিফটস এ পেন দেওয়ার পরে আমরা কি লিখবো? ধরেন আমি লিখলাম যে টু ডিম, ডিম মানে হচ্ছে মিম আর কি, হ্যাঁ। তো টু ডিম ধরেন লিখলাম। এখন বিষয়টা বোঝেন, আপনি প্রথমে ভার্বকে খুঁজে বের করবেন। এখানে ভার্ব কোনটা ভাই? ভার্ব কোনটা বলেন তো? গিফট। গিফট, উপহার দেয়। এখন এই যে উপহার দেয়, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি অ্যান্সার পাচ্ছেন বলেন তো? কি দ্বারা প্রশ্ন করলে কি অ্যান্সার পাচ্ছেন? কি দেয়, কি উপহার দেয়? এ পেন। একটা কলম দেয় না, গিফট একটা দেয়। কলম, তার এ মানে পেন এই পেন একটা কলম কলম একটা হচ্ছে আপনার কলম। ডিও, ডিও মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেহেতু এটা বস্তুবাচক অবজেক্ট, এই যে লিখেছিলাম দেখেন যে ডিরেক্ট অবজেক্ট। বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাইছি, তার মানে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। এবার আপনি এটা একটু চিন্তা করেন, কাকে দিল, কাকে দেয়, কাকে হুম দ্বারা প্রশ্ন করলে আমরা ডিম পাবো। রাকিব ভাই টিমকে দেয়। রাকিব তো দিচ্ছে রে ভাই, কাকে দিচ্ছে? কাকে, ডিম। কাকে? ডিমকে ডিম। দিচ্ছে। তাহলে এই ডিমটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ডিমটা হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। সবাই কি বুঝছেন এবার? বিষয়টা কি বুঝছেন বলেন তো, মন থেকে বলেন তো বুঝছেন কিনা। জি ভাইয়া, বুঝেছি। এখন কথা জি হচ্ছে, ভাইয়া। অনেকেই বলতে পারেন যে ভাইয়া ইনডিরেক্ট অবজেক্টটা কি আগে বসতে পারে না? ডিরেক্ট অবজেক্টটাই আগে বসতে হবে, এর কোনো মানে আছে? আরে না রে ভাই, আপনি ইনডিরেক্ট অবজেক্টটা আগে দিতেই পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মনে হয় যে আপনি ইনডিরেক্ট অবজেক্ট যেটা এইটাকে আগে দিবেন, তার মানে আপনি তখন লিখবেন কি, যে রাকিব গিফটস, রাকিব গিফটস কাকে দিচ্ছে? ডিম। তাহলে রাকিব গিফটস ডিম কি দিচ্ছে ভাই? এ পেন দিচ্ছে। দেখেন এই সেন্টেন্সটাও রাইট সেন্টেন্স, কারেকশনের ক্ষেত্রেও এটা দরকার, জানা দরকার। তাহলে এই যে রাকিব গিফটস ডিম এ পেন, এবার একটা নোট লেখেন তো ভাই, মন দিয়ে একটা নোট লেখেন তো সুন্দর করে, সুন্দর করে একটা নোট লেখেন দেখি।
নোট লেখেন, সবাই লিখেছেন? নোট লিখেছেন? জি নোট ভাইয়া বলেন। লেখেন, নোট লেখেন, সবাই একটু নোটটা লেখেন, সুন্দর করে লেখেন, কাজে লাগবে। নোটটা লেখেন, যদি ডিও আগে বসে, যদি ডিও, ডিও মানে কি ভাই? ডিরেক্ট অবজেক্ট। যদি ডিও আগে বসে তাহলে, তাহলে আই ও এর পূর্বে, তাহলে আই ও এর পূর্বে, আই ও এর পূর্বে একটা টু বসে, প্রিপজিশন হিসাবে টু বসে। আর যদি ইনডিরেক্ট অবজেক্ট আগে বসে তাহলে আর কিছু দিবেন না, ভিতরে আর কিছু দেওয়া লাগে না। আমরা কি বুঝতে পেরেছি ভাই? একটু বলেন তো, বুঝছেন কিনা? বুঝছেন? সবাই জি বুঝছেন? ভাইয়া জি আচ্ছা, ভাইয়া। অবজেক্ট তাহলে আমরা এখান থেকে পাইলাম দুইটা, কিন্তু আমাদের অনেক বইতে আবার অবজেক্টকে তিন প্রকার আছে, তো তিন প্রকার একটু শিখেই রাখি, সমস্যা কি, যেহেতু এত কষ্ট করে রাইটাররা লিখেছে। তো অবজেক্ট তিন প্রকার, আমরা একটা শিখলাম একটু আগে, যে একটা হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, দুই নম্বরটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আরেকটা অবজেক্ট আমরা একটু জেনে রাখবো, সেই অবজেক্টটা হচ্ছে ভাই অবজেক্ট অফ এ প্রিপজিশন, অবজেক্ট অফ এ প্রিপজিশন, অবজেক্ট অফ এ প্রিপজিশন, অবজেক্ট অফ এ প্রিপজিশন। তাহলে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট অবজেক্ট মানে কি? ধরেন আমি আপনাকে বললাম যে হি কট এ ফিশ, হি কট এ ফিশ, ভাই এখানে বলেন তো, এখানে অবজেক্ট কোনটা? আগে বলেন অবজেক্ট কোনটা, এই অবজেক্ট কোনটা? এ অবজেক্ট ফিশ। খুঁজে পেতে গেলেই ভাই সহজ কথা, ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। তাহলে কি ধরেছিল, কি ধরেছিল, অ্যান্সারটা কি পাচ্ছি? এ ফিশ পাচ্ছি, এ ফিশটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, হয়ে গেল। এবার আমি ধরেন বললাম যে গিভ হার এ ফিশ, গিভ হার এ ফিশ। এইবার আপনি খেয়াল করেন তো, গিভ মানে দেয়, ভাই কাকে দেয়? হুম দিয়ে প্রশ্ন করছি, তাহলে হার। হার কে পাচ্ছি, হার হার। ইনডিরেক্ট অবজেক্ট। আর অবজেক্ট অফ প্রিপজিশন একদম সহজে চেনা যায় ভাই, প্রিপজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন কোনোদিন দেখেছেন, ওটাই আপনার মনে করবেন যে আপনার অবজেক্ট অফ এ প্রিপজিশন। মানে প্রিপজিশনের পর নাউন বা প্রোনাউন থাকতে হবে, অন্য কিছু থাকলে কিন্তু হবে না, নাউন অথবা প্রোনাউন থাকলেই হবে। যেমন আমি ধরেন বললাম যে কুক, রান্না করো উইদাউট সল্ট, উইদাউট সল্ট, লবণ ছাড়া। তাই এই যে উইদাউট প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে যেটা আছে ভাই, এটাই আপনার অবজেক্ট অফ এ প্রিপজিশন। কথা বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার? অবজেক্ট কি চিনতে পারছেন? বলেন তো, মন থেকে বলবেন অবজেক্ট চিনেছেন কিনা। হ্যাঁ জেনেছি। অবজেক্ট চিনেছেন? অবজেক্ট চিনতে পেরেছেন? তাহলে অবজেক্ট যদি চিনতে জি পারেন, ভাইয়া এখন অবজেক্ট যদি চেনা যায়, এবার কি আর কোনো সমস্যা আছে জিরান নির্ণয় করা? আপনি শুধু খেয়াল করবেন যে অবজেক্টের জায়গায় ভার্ব প্লাস আইএনজি আছে কিনা, আরে থাকলেই ভাই ওর দেখার দরকারই নেই, একদম চোখ বুজে জিরান বসাই দিব। এটা কিভাবে? এক্সাম্পল দেখি, ধরেন আমি বললাম যে লাইকস হি লাইকস রানিং, হি লাইকস রানিং। খেয়াল করেন তো ভাই, এখানে লাইকস হচ্ছে আপনার ভার্ব, তাহলে ভার্বকে প্রশ্ন করেন সে কি পছন্দ করে, কি পছন্দ করে। তাহলে কি প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছেন? রানিং। আর এই রানিংটা কি রানিং। ভাই? ভার্ব প্লাস আইএনজি না? ভার্ব প্লাস আইএনজি না? এবং এটা কি অবজেক্টের জায়গায় বসছে? এটা তো একটা অবজেক্ট। অবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি কোনো জীবনে দেখেছেন, ওটা সরাসরি বলবেন জিরান, কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই ভাই, চোখ বুঝে বলবেন জিরান। আমরা কি বুঝতে পেরেছি? একটু বলেন তো, বুঝছেন কিনা? স্যার সবাই বুঝেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আরো আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল যত করবেন তত দেখবেন ভালো লাগবে। তো আমি বললাম হি ডাজ নট লাইক ওয়ার্কিং অন সানডেজ। খেয়াল করেন ভাই, আপনার দাগ দেওয়া থাকবে, তো আপনার দাগ দেওয়া থাকবে না, এখানে দাগ দেওয়া থাকবে। আপনি দেখবেন হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, সে কি পছন্দ করে না, কি কি পছন্দ করে না রে ভাই, সে কি পছন্দ করে না। হট দিয়ে প্রশ্ন করছেন, হট দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছেন, আবার অ্যান্সারও দেখতে পাচ্ছেন ভার প্লাস আইএনজি আছে, ভার প্লাস আইএনজি আছে, চোখ বুঝে ওই ঘোড়ার ডিমকে কি দিয়ে দিবেন? চোখ বুঝে ওই ঘোড়ার ডিমকে দিয়ে দিবেন জি ইরান। এই বুঝছি, আমরা সবাই বুঝছি। আরো এক্সাম্পল দেখেন, চলেন আরো দেখি। আমি বললাম আই এনজয় ইট, আমি যেমন খুব ঘুমাতে পছন্দ করি ভাই, আমার পাশে যদি বোমাও মারে, মানে আমার যদি একটু ঘুম আসে, তাহলে আমার সেই ঘুমটা মনে করেন না পুরো পর্যন্ত ভালো লাগে না। এই ঘুম নিয়ে সারাদিন মনে করেন বাসায় কথা শোনা লাগে, আমি ঘুমাই ঘুমাই ঘুমাই, খালি ঘুমাই, ঘুমাই আর ঘুমাই। এখন কি করবো বলেন? কষ্ট তো করি, এই কষ্ট করার ফাঁকে এই যে মাঝে মাঝে না ঘুমালে হয় না। তাহলে সেক্ষেত্রে আই এনজয়েড স্লিপিং ইন দা ড্যাশ 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 অমুক ইত্যাদি যা থাকে থাকে, আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম। আমি কি উপভোগ করেছিলাম? ঘুমানো। ঘুমানো বৃষ্টি ঘুমানো ঘুম উপভোগ করে। এই বৃষ্টির মধ্যে ঘুমাইতে। কি পছন্দ করেছিল ভাই? ঘুমাতে পছন্দ করেছে, তার ভার প্লাস কি আছে? আইএনজি আছে। অবজেক্টের জায়গায় বসলে ভাই চোখ বুঝে কি বলবো? জিরান। এটা কোনোদিন পার্টিসিপল হবে না, এটা মাথায় রাখবেন। অবজেক্টের জায়গায় যদি কখনো বসে, তাহলে সেটা কখনো আমাদের পার্টিসিপল হয় না ভাই, পার্টিসিপলের কিছু জায়গা আছে, আমরা শিখবো ধীরে ধীরে শিখবো। এই সবাই বুঝছেন বিষয়টা? এখন আপনার অবজেক্ট অফ এ প্রিপজিশনের জায়গায় বসতে পারে,
অবজেক্ট অফ এ প্রিপজিশন, তো এরকম যদি প্রিপজিশনের পরে যদি দেখেছেন কোনো জিরান্ট আছে, মানে কোনো ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে আপনি বলবেন ওটা জিরান্ট হবে। ধরেন আমি যদি বলি যে শি ইজ গুড অ্যাট, শি ইজ গুড অ্যাট সিঙ্গিং, শি ইজ গুড অ্যাট সিঙ্গিং। ভাই খেয়াল করেন তো, এই প্রিপজিশনের পরে ভাই নাউন আর প্রোনাউন ছাড়া কিছু বসতে পারে না। তাহলে এখানে প্রিপজিশনের পরে আপনার কি বসছে, ভার্ব প্লাস আইএনজি বসছে, সে কি পছন্দ করে, মানে সে কিসে দক্ষ, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা আমরা কি দিব বলেন তো, ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এটা আমরা দিব হচ্ছে জিরান্ট, এটা আমরা নাম দিব হচ্ছে জিরান্ট। ওকে, এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা চলে যাব ভাই, সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় এটা বসতে পারে। প্রশ্ন হচ্ছে ভাই কমপ্লিমেন্ট কি জিনিস, এইবার তো যন্ত্রণায় পড়ে গেলাম, এইবার তো যন্ত্রণায় পড়ে গেলাম ভাই, এই আবার কি জিনিস। ধরেন আমি বললাম যে ডিম, ডিম ইজ এ স্টুডেন্ট, ডিম ইজ এ কি স্টুডেন্ট, ডিম ইজ এ স্টুডেন্ট। আবার আমি বললাম যে ডিম, ডিম ইটস ডিম। খেয়াল করেন তো ভাই, খুব মনোযোগ দিবেন। ডিম হয় একটি স্টুডেন্ট, আর ডিম, ভাই ডিম কি খাই বলেন তো, এখানে ডিম কি খাই প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছে না, ডিম খাই। তাহলে এই ডিমটা হচ্ছে এখানে কি বলেন তো, অবজেক্ট না? অবজেক্ট। কিন্তু আপনি এই জায়গায় প্রশ্ন করে অ্যান্সার পাবেন না। ডিম ইজ এ স্টুডেন্ট, দেখেন যদি সাবজেক্টের সাথে আমাদের শেষ অংশটা সমান সমান লেখা যায়, মানে এই সাবজেক্ট সমান সমান যদি লেখা যায় এই অংশটা, তাহলে সেটা সবসময় কমপ্লিমেন্ট হয়। সেটা সবসময় কি হয় বলেন তো, সেটা সবসময় কমপ্লিমেন্ট হয়। আমরা কি বুঝতে পেরেছি ভাই, আমরা কি বুঝতে পেরেছি বলেন তো? তার মানে এক কথায় জি ভাই, ভাইয়া, জি ভাইয়া। সাবজেক্টের সাথে আমার যার সম্পর্ক সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হবে, আর ভার্বের সাথে যার সম্পর্ক ভাই সেটা আমাদের কি হবে, সাবজেক্টের মানে ভার্বের সাথে সম্পর্ক হলে অবজেক্ট হবে। আরো এক্সাম্পল দেখতে অবজেক্ট হবে। ভালো লাগবে। ধরেন আমি বললাম শি ফিলস, শি ফিলস টায়ার্ড, শি ফিলস টায়ার্ড। খেয়াল করেন তো ভাই, তাই শি ফিলস টায়ার্ড, আর ধরেন ফিলস মানে কি অনুভব করা, অনুভব করা, তাই না? এবং শি ফিলস টায়ার্ড, ভাই এই টায়ার্ডটা আসলে কে বলেন তো, এই টায়ার্ডটা শি না, শি না টায়ার্ড, সে টায়ার্ড না, সে, জি সে টায়ার্ড। তার মানে জি ভাইয়া, সমান সমান আপনি লিখতে জি পারতেন, ভাইয়া। সাবজেক্ট সমান সমান সবসময় কমপ্লিমেন্ট হয়, তার মানে এই টায়ার্ডটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, টায়ার্ডটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। ধরেন আমি আরো একটু বলি, একটু বললে ভালো লাগবে। ধরেন আমি কি বলতে পারি, আমি ধরেন বলতে পারি যে হচ্ছে আপনার কি বলতে পারবো, হানি টেস্টেড সুইট, হানি টেস্ট, টেস্ট সুইট। তাহলে সেক্ষেত্রে ভাই এই যে সুইট মানে মিষ্টি, এটা কে, কে মিষ্টি, এটা মানে কি মিষ্টি। তাহলে হানি, হানি তো আর অবজেক্ট হানি, মধু। সামনে বসছে, সাবজেক্টের সমান সমান লিখতে পারবেন, তার মানে এটাকে আপনি বলবেন হচ্ছে কমপ্লিমেন্ট, এটা কখনো অবজেক্ট হবে না। সবাইকে বুঝতে পারছেন ভাই? এইবার আসেন এই কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে জি বসে ভাইয়া। দেখি এবার। আমাদের এখন ধরেন বললো যে হিজ ফেভারিট হবি, হিজ ফেভারিট হবি, আপনি শুধু মিলাবেন যে সাবজেক্ট সমান সমান লাস্টের অংশটা লিখতে পারেন কিনা। যদি লিখতে পারেন না, তাহলে চোখ বুঝে বলবেন যে হয়ে গেছে আর কিছু। ইজ কুকিং, ইজ কুকিং চাইনিজ ফুড, ইজ কুকিং চাইনিজ ফুড। তাহলে সেক্ষেত্রে এই যে হিজ ফেভারিট হবিটা ভাই, এটা পুরোটা আমাদের কি সাবজেক্ট না? ভার্বের পূর্বে উঠছে সাবজেক্ট। আচ্ছা সাবজেক্ট সমান সমান দেখেন তো চাইনিজ ফুড লিখতে পারেন কিনা, আমার ফেভারিট ফুড কি চাইনিজ ফুড, তাই না? এইটা সমান সমান এটা লেখা যাচ্ছে, সমান সমান দিয়ে কি অর্থ মিলতেছে, অর্থ মিলতেছে না? তাহলে অর্থ যখন মিলতেছে, এই যে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসছে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসছে, তার মানে এই যে আপনার কুকিং থেকে শুরু করে এই, এইটা হবে আপনার জিরান, এটা হবে আপনার জিরান। আরেকটা এক্সাম্পল আমরা যদি দিই, ধরেন আমি আপনাকে বললাম যে হোয়াট, এটা পরীক্ষাতে আসছে, কয়েকবার আসছে এই কোশ্চেনটা, হোয়াট আই লাইক মোস্ট, হোয়াট আই লাইক মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড ইজ ড্যান্সিং, ইজ ড্যান্সিং। প্রশ্নটা হচ্ছে এই ড্যান্সিংটা কি, এখানে কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে, আপনারা বলেন তো একটু, জিরান্ড হবে না পার্টিসিপল হবে? জিরা। জিরান্ড হবে, কেন হবে? জিরান হবে। যে হোয়াট আই লাইক মোস্ট ইন হোয়াট দ্য আই লাইক। ওয়ার্ল্ড, এটাই টোটাল সাবজেক্ট। এই যে ভার্বের পূর্বে হচ্ছে সাবজেক্ট, জি ভাইয়া। সাবজেক্ট সমান সমান এটা লিখতে পারবেন না, আপনার সব থেকে বেশি পছন্দের কি ড্যান্সিং, তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে আপনার জিরান্ড হবে, এটা হচ্ছে আপনার জিরান্ড হবে। বুঝছি আমরা, সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? তাহলে জিরান্ডের মূল বিষয়টা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, আমাকে একটু বলবেন যে ভাইয়া জিরান্ডের এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। জিরান্ড যদি ক্লিয়ার হয়ে যান একটু বলবেন যে ভাইয়া জিরান্ডটা ক্লিয়ার হয়েছি আমরা। ক্লিয়ার। সব থেকে মজার বিষয় হচ্ছে একটা প্রশ্ন দেখায়
যেটা আমাদের 45 অথবা 46 বিসিএস এর প্রশ্ন ছিল কারেকশনের মধ্যে। তার মানে ওখানে জিরান থেকে প্রশ্নটা পড়ে নাই, ওটা আপনার প্রশ্ন হচ্ছে কারেকশন থেকে। কারেকশনের পারার আগে একটু নোটটা লিখে নেন সবাই। এই নোটটা দিয়ে দেখেন কারেকশন পারা যাবে। আর কারেকশন বলতে কিন্তু শুধু স্পেসিফিক কিন্তু কোনো আপনার হচ্ছে টপিক না। কারেকশন বলতে আপনার A to Z, মানে গ্রামারের হয় সেটা প্রোনাউনের কারেকশন হতে পারে, সেটা নাউনের কারেকশন হতে পারে, সেটা প্রিপজিশনের কারেকশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারেকশন হতে পারে। তো নোটটা আমরা লিখবো যে জিরান্ডের পূর্বে সবাই লেখেন জিরান্ডের পূর্বে নাউন বা প্রোনাউন। জিরান্ডের পূর্বে নাউন বা জিরান্ডের পূর্বে নাউন বা প্রোনাউন যদি বসে, নাউন বা প্রোনাউন বসলে তার পসেসিভ ফর্ম বসে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা ভাই, পসেসিভ ফর্ম বসে। এখন কথা হচ্ছে এটা কিভাবে আসে। ধরেন আমি বললাম যে আই হোপ ইউ উইল এক্সকিউজ ড্যাশ লিভিং আর্লি, এক্সকিউজ ড্যাশ লিভিং আর্লি। ভাই এই যে লিভিংটা না, এই লিভিংটা এখানে জিরান্ড হিসাবে বসছে, তাহলে জিরান্ডের পূর্বে আপনি যে ফর্মটা বসাতে পারবেন ওই ফর্মটা অবশ্যই আপনাকে পসেসিভে বসাতে হবে। এখন এখানে আপনার অপশনে দিল ধরেন আই দিয়েছে, অপশনে ধরেন মি দিয়েছে, অপশনে ধরেন মাই দিয়েছে, অপশনে ধরেন মাইন দিয়েছে। 4টা অপশনে এই আছে। কি অ্যান্সার দিবেন বলেন, কি অ্যান্সার দিবেন? মাই। এক্সকিউজ কি মি দিবেন? মি লিভিং না, মাই লিভিং। মাই। কেন মাই দিব? এই যে আমাদের জিরান্ডের পূর্বে যদি বসে ভাই, সেটা অবশ্যই আমাদের পসেসিভ দিতে হয়। সেটা অবশ্যই আমাদের কি দিতে হবে বলেন তো? পসেসিভ দিতে হবে। বুঝছেন? সবাই বুঝছেন পসেসিভ? সবাই কি পসেসিভ বুঝছেন? একটু বলেন তো পসেসিভ বুঝছি কিনা। জি। আচ্ছা, পসেসিভ আমরা বুঝে ফেলেছি। এইবার আসেন ভাই, অনেক সময় আমাদেরকে প্রশ্ন পড়ে যে ভাই লিঙ্কিং ভার্বটা কি জিনিস। জিরান্ড কিন্তু শেষ ভাই, জিরান্ডের থেকে এখন শুধু আপনারা বই থেকে একদম পুরো পড়া শুরু করবেন, শেষ করবেন, শেষ। এখন আমরা একটু লিঙ্কিং ভার্বটা চিনবো। কেউ কি জানেন যে লিঙ্কিং ভার্ব আসলে কাকে বলে? কেউ বলতে পারবেন? কারো জানা আছে ভাই লিঙ্কিং ভার্ব কি? দুইটা সেন্টেন্সের ভেতরে যে সংযোগটা তৈরি করে please, সেটা। একটু জোরে। কমপ্লিমেন্টের মতোই তো। কি করে? দুইটা সেন্টেন্সের ভিতরে সংযোগ স্থাপন করে। দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটা কনজাংশন, নট লিঙ্কিং ভার্ব। বুঝতে পেরেছেন? তাহলে দুইটা ওয়ার্ডের ভিতরে হবে। দুইটা ওয়ার্ডে লিঙ্ক করে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে হি প্লেস ক্রিকেট, তার মানে দেখেন এখানে তাহলে আমাদের সাবজেক্ট আর অবজেক্টের ভিতরে হবে। সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে প্লেস আসছে, তার মানে প্লেস হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে এই পৃথিবীর সব হচ্ছে লিঙ্কিং ভার্ব, তাই তো? না। তো কোনো উত্তর হইলো? ফাইজলামি উত্তর। সব থেকে মজার বিষয় হচ্ছে সাবজেক্ট আর কমপ্লিমেন্ট এর মধ্যে যে ভার্বটা থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। কম লিঙ্কিং ভার্ব বেশি নেই। যেমন ধরেন আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, এই যে আই এম আই স্টুডেন্ট, তো আমি সমান সমান লিখতে পারছি, মানে এটা কমপ্লিমেন্ট। আর আই হচ্ছে সাবজেক্ট, কমপ্লিমেন্ট। ভাই এই এমটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্ব। এটা সেন্টেন্স দেখে বলতে হয়। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি যদি আপনাকে বলি ধরেন অ্যালজেব্রা ইজ, খেয়াল করেন, অ্যালজেব্রা ইজ ডিফিকাল্ট। অ্যালজেব্রা যদিও সহজ না, অনেক ডিফিকাল্ট একটা বিষয়। তো সেক্ষেত্রে ইজটা কি লিঙ্কিং ভার্ব হবে না হবে না বলেন তো? ইয়েস অর নট? ইজটা কি হবে। লিঙ্কিং ভার্ব হবে না হবে না? ভাইয়া হবে। হবে। কথা বলেন, হবে? হবে। ওরে ভাই ডিফিকাল্টটা কি? ডিফিকাল্টটা তো অ্যালজেব্রা। তার মানে এটা সমান সমান ডিফিকাল্ট আপনি লিখতে পারতেছেন। তাহলে সমান সমান যদি আপনি লিখতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই ইজটা অবশ্যই আপনার লিঙ্কিং ভার্ব। কিন্তু আমি যদি এখন একটু ঘুরাই বলি, ধরে আমি বললাম যে প্র্যাকটিস, কফি বানাইছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে আমার এই যে বোনেরা রয়েছে, সবার জন্য তো বানাইতে পারতাম। সবাইকে দাওয়াত, হ্যাঁ, আমাদের বাসায় কোনো সময় যদি সুযোগ হয় তাহলে অবশ্যই যশোরে চলে আসবেন। আর বোর্ড আবার চা বানাতে পারে ভালো। অ্যালজেব্রা, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে এই যে প্র্যাকটিস মেক্স অ্যালজেব্রা, কালকে একটা ওয়ার্ড শুনতেছিলাম, যত বৌদের তেল তেল দেওয়া যাবে তত মনে করেন যে বেশি ভালো হবে। তেল দিলে আবার একটু যদি খুশি হয়, যদি 1 কাপের জায়গায় 4 কাপ পাওয়া যায়, তাই আর কি, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে এই যে অ্যালজেব্রা, মিউট করে হাসি দেই। আনমিউট করে হাসি দেবেন? আচ্ছা ঠিক আছে, মিউট করে দেবো, সমস্যা নেই। তাহলে স্যার আগের ক্লাসে বলছেন নুডলস ভালো রান্না করে। বুঝিনি।
আগের ক্লাসেও বলছিলেন নুডলস ভালো রান্না করে। সবই পারে, আসলে ও পারে নাকি আমি এটাই চিন্তা করি। আর শুধু পড়ালেখাটা ভালো লাগে না, মানে যদি আমি এটাই চাইছিলাম এই জন্য থাক ভালো লাগে। তাহলে সেক্ষেত্রে এখন দেখেন, তাহলে প্র্যাকটিস মেক্স অ্যালজেব্রা আপনাদের কিন্তু গত দুইটা পরীক্ষার প্রশ্ন কিন্তু সে করছে, বুঝছেন? প্রশ্নের প্যাটার্নটা বুঝাই দিয়েছি, সে আবার একটু জটিল জটিল দিতে পারে, এটা হচ্ছে একটা সুবিধা। তো এখন যদি আমি প্রশ্নটা করি যে প্র্যাকটিস, খেয়াল করেন, প্র্যাকটিস মেক্স অ্যালজেব্রা, প্র্যাকটিস মেক্স অ্যালজেব্রা, অ্যালজেব্রা ইজি, প্র্যাকটিস মেক্স অ্যালজেব্রা ইজি। এই মেক্সটা কিন্তু কখনো লিঙ্কিং ভার্ব হবে না ভাই, কারণ এটার সাথে কিন্তু মিল নাই, এটা মিলবে না, এই জন্য এটা আপনার লিঙ্কিং ভার্ব হবে না। একটু আগে যে আমি বলেছিলাম যে হানি টেস্টেস সুইট, তাই না? তো এই টেস্টটা কি আপনার হচ্ছে লিঙ্কিং ভার্ব হবে না হবে না, একটু বলেন তো, এই টেস্টটা কি লিঙ্কিং ভার্ব এখন হবে না হবে না? হবে হবে। হবে ভাই হবে। কারণ কি ভাই, এই যে হানি তো আপনার মিষ্টি, তাই না? হানি মিষ্টি। এটা হচ্ছে আমাদের লিঙ্কিং, তাই লিঙ্কিং ভার্বটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এইবার একটু আপনাদের বকাঝকা করার উদ্দেশ্যেই পড়াবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা আমরা এবার একটু জানার চেষ্টা করবো। এগুলো কেন পড়াচ্ছি এগুলো আপনারা পরে বুঝতে পারবেন, কেন আমি ধারাবাহিকতা আছে। শোনেন, ইংরেজির একটা ধারাবাহিকতা আছে, আমরা ধারাবাহিকতা যদি না রাখতে পারি, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ইংলিশ ভালো করতে গেলে আপনার মাত্র 5 থেকে 6টা টপিক ভালো করে পড়তে হয় প্রিলির জন্য, এর বাইরে আর কোনো টপিক লাগে না। আমরা তো উল্টাপাল্টা পড়াশোনা করি, বিশ্বাস করেন, আমরা শুধু উল্টাপাল্টা পড়াশোনার জন্য আমরা পারি না। আমাদের সিস্টেমটা শুধু বুঝতে হবে, সিস্টেম বুঝে বারবার ওই জিনিসটা করতে হবে। আমি ধরেন বললাম যে মিম, মিম ইজ ক্রাইং, মিম ইজ ক্রাইং উইথ জয়। আমার প্রশ্নটা হচ্ছে প্রিয় ভাই বোন, বলেন তো এই জায়গাতে ফাইনাইট ভার্ব কোনটা? ইজ ইজ কোনোদিন ফাইনাইট ভার্ব হতে পারে? ওরে ভাইয়া ক্রাইং। মানে এটা কেমনে বললেন ভাই, ইজ কখনো আপনার হতে পারে ফাইনাইট ভার্ব? না, ক্রাইং হচ্ছে ফাইনাল ভার্ব। ক্রাইং, তাই না? আচ্ছা আমি যদি বলি যে মিম ওয়াজ ক্রাইং উইথ জয়, এবার কোনটা ফাইনাইট ভার্ব? ক্রাইং। গেছে, সব হারাই গেছে, একটু ঘোরালেই মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ ক্রাইংটাই হবে। ক্রাইং, এখানেও ক্রাইং, এখানেও ক্রাইং হবে, একই বিষয় হয়ে গেল, তাহলে এটা কি কোনো হলো? একটা কথা লেখেন, একটা নোট লেখেন, শুধু লেখেন যে ভার্ব দিয়ে শুধু টেন্সে না যায়, আর কিচ্ছু লেখা লাগবে না ভাই, যে ভার্ব দিয়ে টেন্সে না যায়, যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায়, যে ভার্ব দিয়ে টেন্স চেনা যায় সেটাই হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব, আর কিচ্ছু না, এই একটা কথা মতো। সেটা কি ভার্ব? ফাইনাইট। এখন বলেন তো এই যে মিম ইজ ক্রাইং উইথ জয়, আপনি কি ক্রাইং দেখে টেন্স চিনতেছেন? ক্রাইং দেখে টেন্স চিনতেছেন? এটা ভাইয়া যে ইজ দেখে। প্রেজেন্ট টেন্স, এটা যে পাস্ট টেন্স, এটা আপনি চিনলেন কিভাবে? এটা আপনি ইজ দেখে চিনেছেন না, ইজ আর ওয়াজ দেখে। আপনি ওয়াজ দেখে চিনেছেন না, তার মানে এখানে ইজ আর ওয়াজ, এইটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে, সবাইকে বুঝছি? সবাইকে বিষয়টা বুঝতে পারছেন? ভুল করা যাবে না ভাই, ভুল করা যাবে জি না। ভাই। জি ওকে, ভাইয়া। তাহলে এটা সহজে বুঝলেন, মানে যা দেখে আপনি সরাসরি বলবেন যে এটা আমাদের টেন্স আমরা চিনতে পারতেছি, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেটা দেখে আপনি টেন্স চিনতে পারবেন না, আর যদি এই ফাইনাইট ভার্বকে বা দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলে থাকি হচ্ছে কি বলেন তো, অক্সিলিয়ারি ভার্ব, তাই না? একটাকে আমরা বলি হচ্ছে অক্সিলিয়ারি, একটাকে আমরা অক্সিলিয়ারি বলি, আরেকটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বলি। এখন যদি আমি আপনাকে বলি, বলেন তো ভাই তাহলে এই জায়গাতে প্রিন্সিপাল কোনটা আর অক্সিলিয়ারি কোনটা? অক্সিলারি হচ্ছে ইজ। এইবার কিন্তু ইজটা অক্সিলিয়ারি হবে, আর ক্রাইংটা হবে আপনার প্রিন্সিপাল বা মেইন ভার্ব। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার ভাই? জি। তার মানে এখানে আমাদের এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি। আজকের ক্লাসে আমরা অনেক শিখেছি ভাই, এরপরে আর পড়ালে একদম পুরো মাথা মতো আপনাদের হ্যাং হয়ে যাবে, পরে আর দেখা গেল কিছুই মনে রাখতে পারবেন না, তখন ঝামেলা হবে। তো সেক্ষেত্রে শুধু জিরানটা আপনাদের একটু পড়া থাকবে, এই জিরানটা আপনারা মাস্টার বই থেকে একটু পড়তে পারলে বেশি ভালো হবে। সবাইকে বুঝতে পেরেছেন? জি জিরান্ডের ভাইয়া। জি ক্লাসটা ভাইয়া। আরো একবার করবেন, এই একবার একটা ক্লাস দেখলে কিন্তু হবে না ভাই, এটা আপনাকে মিনিমাম 2-3 বার ক্লাসটা দেখবেন, কারণ এটা মানে মনে হচ্ছে হয়তো এখন পড়াচ্ছি বলে মনে হচ্ছে মানে সহজ, কিন্তু যখন আপনার পার্টিসিপলটা সামনে চলে আসবে তখন কিন্তু নির্ণয় করা একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, তো এইটা মনে রেখে আপনাদেরকে আগাতে হবে আর। ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে?
আর এই জিনান টপিকটা হচ্ছে ভার্বের ভেতরেই আছে না? থাকার কথা ভার্বের মধ্যে অথবা সামনে, একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা ভার্বের ভেতরে এরকম হবে না। আছে। বুঝেনি কি বললেন? কথা বলে না, অর্ধেক বলে বসে থাকেন কেন ভাই? আর কোনো কথা নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের জিরানটা শেষ হলো। ইংলিশের ক্লাস তো আমরা একটা নিলাম, ইংলিশের আরো একটা ক্লাস আমাদের হবে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আগামী শনিবারে। হ্যাঁ, শনিবারে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। কখন হবে এটা আমি জানাই দিব আপনাদের মেসেঞ্জারে। ভোকাবুলারি পড়া দেবেন নাকি? ও, ভোকাবুলারি ছিল, এই তো ভেরি গুড। ভোকাবুলারিটা হচ্ছে পড়া দিতে হবে। কোন পর্যন্ত ছিল একটু বলেন তো, ভোকাবুলারি কোন পর্যন্ত ছিল? ভোকাবুলারি কোন পর্যন্ত আর ছিল? বলে না, কথা বলে না। ভাইয়া 220 পর্যন্ত। 220 লাস্ট কি ছিল বলেন তো? 220 লাস্ট কি ছিল? দ্য সিনোনিম অফ দ্য আনরুলি। ওয়ার্ড আনরুলি, তাই না? আচ্ছা, একটু কোশ্চেন করি আগে। বলেন তো ফিকল শব্দের অর্থ কি? ফিকল, স্থির। ফিকল শব্দের অর্থ কি? অস্থির, অস্থির। পরিবর্তনশীল। আচ্ছা, এরপরে বলেন তো দেখি, মেটিকুলাস শব্দের অর্থ কি? মেটিকুলাস, খুঁতে। খুঁতখুঁতে। ভেরি গুড। আমাদের আগামী দিন থাকবে হচ্ছে 221 থেকে 221 থেকে 21 বা 62, 221 থেকে 262 পর্যন্ত থাকবে। স্যার 62 না 247? 221 থেকে 247।